নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার স্বাগত জানাই আমাদের স্টেট কার্ড নিউজ রুম থেকে। আজকে আমরা কাছে পেয়েছি অমর্ত্য বন্দ্যোপাধ্যায়, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নমস্কার। অমর্ত্য বন্দ্যোপাধ্যায় পরিচিত মুখ বর্ধমানের, সেই জন্য পরিচিতিটা দিচ্ছি না। যারা চেনেন না তারা হয়তো প্রশ্ন করতে পারেন বা তাদের মনে হতে পারে কে, সেটা সরাসরি পরিচয় না দিয়ে আমরা বিষয়ে আসি, তাহলেই বুঝতে পারবেন তিনি কে বা তার গতিপথটা কোন অভিমুখে। আমরা প্রশ্ন উত্তর পর্বে পড়ে যাচ্ছি, একটা কবিতা দিয়ে শুরু হোক। বেশ, সবাইকে আরো একবার নমস্কার জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। কিছু কবিতা নিজের কাছে যতটা না প্রিয়, তার থেকেও বেশি প্রিয় হয়ে যায় পাঠক প্রিয়তা পেয়ে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বন্ধুদের কাছে অত্যন্ত প্রিয় একটি কবিতা, যে কবিতা অনেকে মনে রেখেছেন আমি ভুলে গেলেও। আমি সেই কবিতাটিই পড়ছি। কবিতার নাম সেতু। হাওয়ারা মাটির কাছে নীরবতা শেখে, যুপকাষ্ঠ ছুঁয়ে থাকে ভালোবাসা রোদ। ক্রূর চোখে অভিমান দেখেছে অনেকে, ক্লান্তির পোশাকে বাড়ে ঋতুহীন ক্রোধ। দূরত্বে রেখেছে নদী, আমি যা ঠোঁটে রেখেছি বাঁশির কথা, তুরীয় বিষাদ। দু চোখে কুয়াশা নিয়ে রোজ জেগে ওঠে, শরীরী মশাল ছুঁয়ে পুড়ে গেছে চাঁদ। কপালে বিজয়ী ঘাম, রক্তবর্ণ টিকা, আমাকে ঈশ্বর ভাবে বিরহ বালিকা। এই কবিতাটা আলাদা করে প্রশংসা করার কিছু নেই। যারা লেখালেখির মধ্যে থাকে আমার মনে হয় তারা বুঝতে পারবে এটার গভীরতা কতটা এবং কলমটা কতটা বলিষ্ঠ হলে এরকম একটা কবিতা লেখা যায়। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটা লেখা, গল্প হোক, কবিতা হোক, উপন্যাস হোক, প্রবন্ধ হোক, যাই হোক, তার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লেখার হাত, তার সঙ্গে মনটা তো জড়িত থাকেই। আর একটা হচ্ছে তার ব্যাকরণগত দিকটা। আমি যদি এই কবিতার ব্যাকরণগত দিকটা দেখি, এখানে একটা ছন্দ লুকিয়ে আছে। আমি বলবো এই ছন্দটা আয়ত্ত করার পথটা কি রকম? হ্যাঁ, ছন্দ আয়ত্ত করারও দুরকম পথ আছে। একটা হচ্ছে একেবারেই গাণিতিক পথ। এখন এখানে একটা ব্যাপার বলা দরকার, আমি নিজেকে মনে করি, অন্যকে কি মনে করেন আমি সেদিকে যাচ্ছি না, আমি নিজেকে মনে করি কবিতার জগতে একজন অনধিকার প্রবেশকারী। অবশ্যই আমার বিষয় হচ্ছে গণিত, আমি ফলিত গণিত নিয়ে স্নাতকোত্তর করেছি, তার পরবর্তীতে হচ্ছে বিএড এবং শিক্ষকতার দিকে আসা। আমি গণিত বিষয় নিয়েই পড়াই। তো আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে, আমি কিছুটা ফর্মুলায় ফেলে ছন্দকে বুঝতে শিখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছন্দ যতটা না ফর্মুলা মানে, তার থেকেও বেশি কিন্তু ছন্দ একটা ভাবের জায়গা। মানে আমার ঠিক মনে পড়ছে না রবি ঠাকুর যেটা বলেছেন, আমাদের তো সমস্ত কিছুর জন্যই রবি ঠাকুরের কাছেই ফিরে ফিরে যাওয়া। তো এরকম কিছু রবি ঠাকুর বলেছিলেন যে ছন্দের ভূমিকা হচ্ছে ঠিক যেমন ভাবে বীণার তারকে, বাদ্যযন্ত্রের তারকে আমরা বাঁধি সুরকে মুক্তি দেব বলে, ছন্দের ভূমিকাও কবিতায় তাই। ছন্দ কোনো বাঁধন নয়, ছন্দ এমন ভাবে কবিতাকে বাঁধে যাতে কবিতার মূল সুরটা মুক্তি পায়, এখন আরো উন্মোচিত হয়। এখন এটা খুব সহজ একটা উদাহরণ আমি দিতে পারি। উদাহরণটা অনেক কবির হয়তো পছন্দ হবে না। কবিরা আবৃত্তি শিল্পীদের প্রতি একরকমের বিদ্বেষ পোষণ করেন মনে, ইন জেনারেল। আমি কোনো ক্ষেত্রে আবৃত্তি শিল্পীরা যেভাবে আবৃত্তি করেন সবসময় প্রশংসা করতে পারি না, কিন্তু আবৃত্তি শিল্পীদের প্রতি আমার কোনো জাতক্রোধ নেই। ওরা একটা কাজ অবশ্যই করেন, কিছু কবিতা যেটা হয়তো কবির সকণ্ঠে শুনেও আমরা ঠিক তার মর্মোদ্ধার করে উঠতে পারি না পুরোপুরি, আবৃত্তি শিল্পীরা সেটাকে একটা প্রেজেন্টেশন দেয়, এবং তারা এই ছন্দ, তাল, লয়, শ্বাসাঘাত এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দিয়ে কবিতাকে কিন্তু প্রেজেন্টেবল করে তোলেন। তো ছন্দের ভূমিকা কবিতার ক্ষেত্রে এতটুকু। তো ছন্দের ব্যাকরণ জানার জন্য
কিছু বই তো আছেই, যেমন কবিতার ক্লাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমার কাছেও একটা টেক্সট বুকের মতো, শঙ্খ ঘোষের ছন্দের বারান্দা, এছাড়াও আরো অনেক বইপত্র আছে। তবে বইপত্র পড়ার থেকেও আমার মতে কবিতা পড়া, কবিতা পড়ে পড়ে ছন্দকে বোঝা, আয়ত্ত করার চেষ্টা, নিজে প্র্যাকটিস করা। আমি অনেককে জানি যারা অক্ষরবৃত্ত ছন্দে রীতিমতো দৈনন্দিন কথাবার্তা বলে অভ্যাসের মধ্যে সেটাকে আনেন। তো এই ব্যাপারগুলো আছে। আমি এটা জিজ্ঞেস করলাম এই কারণে, মানে এখন তো অনেকেই লিখছে এবং লিখতে হয় লিখছি, বা ও লিখছে আমি লিখবো না কেন, এরকম একটা ব্যাপার কাজ করে, এবং সেখানে ওই ব্যাকরণগত দিকটাকে এড়িয়ে গিয়ে বা আয়ত্ত করতে না পেরে শুধু ওই অন্তমিলের জায়গাটা রেখে দিলাম, ব্যাস হয়তো অনেকেই ভাবে এটা একটা ছন্দবদ্ধ হয়ে গেল, কবিতা হয়ে গেল। ব্যাপারটা যে এটা না, এটা তুলে ধরার জন্য আর কি এই প্রশ্নটা। এবং মানে এইটা তো একটা খুবই মানে ভুল ধারণা আছে অনেকের মধ্যেই, যে মানে আমার মধ্যেও হয়তো থাকতো যদি আমি চর্চার মধ্যে না আসতাম কোনোদিনও, যে ছন্দ আর অন্তমিল সম্পূর্ণ দুটো স্বতন্ত্র বিষয়। ছন্দ এবং অন্তমিল একসঙ্গে এসে হয়তো কবিতাকে একটা মাধুর্য দেয়, কবিতাটা আরো মানে তার একটা জ্যোতি বিচ্ছুরণ হয় তার থেকে। কিন্তু ছন্দ আর অন্তমিল দুটো আলাদা জিনিস। অন্তমিল শুধুমাত্র শেষের মিলটুকু, এবং সেই মিলটুকুও যে একেবারে একই রকম শব্দ দিয়ে হতে হবে এমন নয়। মানে সেখানে মাত্রা, ভেদ ইত্যাদি অনেক ব্যাপার আছে, সেই খুঁটিনাটির মধ্যে যাচ্ছি না, সেখানেও মাত্রা আছে অবশ্যই। আর ছন্দ তো মাত্রা ছাড়া অসম্ভব। আর ছন্দ বিষয়টা হচ্ছে একটা মাপ, সেই মাপে মাপে চললে সেখানে যদি অন্তমিল নাও থাকে, আমরা অমিত্রাক্ষর ছন্দের কথা বলতে পারি। মাইকেল তো মানে ছন্দে লেখা এবং তারপরেও ছন্দকে ছাড়িয়ে গিয়ে অনেক কিছু বলা, এখানে মাইকেল একজন পায়োনিয়ার বলতে পারি আমরা। আমি খুবই অসাধারণ প্রতিভার অধিকারী, কোনো তুলনাই হয় না, তার পক্ষেই বোধহয় সম্ভব ছিল এক সময় বাংলাকে ছেড়ে গিয়ে আবার ফিরে এসে ওই জিনিস করা, ওইরকম একটা জিনিস তুলে ধরা, এটা মনে হয় তার মতো ব্যক্তির পক্ষেই সম্ভব, একেবারেই তাই, একদম। আচ্ছা, দর্শকদের বলি, শুরু করেছিলাম এই বলে যে বর্ধমানের বা সাহিত্যের ক্ষেত্রে আর কি একটা বলিষ্ঠ লেখক। কেন বলেছিলাম, এবার একটু গভীরে আসি, বাকিটা ওর কাছ থেকেই শুনবো। মানে এখন এমন একটা সময় আমরা বাস করি যখন টাকা দিলেই হয়তো বই করা যায়। প্রকাশকরা ঘুরে বেড়াচ্ছেন, কিছু টাকা তাদেরকে দেওয়া হলো, তারা গল্পের বই, কবিতার বই, ছড়ার বই, প্রবন্ধের বই এরকম করে থাকেন। কিন্তু বর্ধমানের মধ্যে আমার পরিচিত দুজন আছে বলবো, ওর সঙ্গে বন্ধু নতুন এসি সামনে বসে রয়েছে, যার পরিচয় দিলাম। আর একজনের কথা বলতে হয়, সে যদি অনুষ্ঠান শুনে বুঝতে পারবে, তাকে নিয়ে আলোচনা করছি, সৌমেন চট্টোপাধ্যায়। এরা দুজন আমার পরিচিত, যাদের লেখা প্রকাশকরা চেয়ে নিয়ে বই করেছে। এটা আমার মনে হয় যারা জানেন না তাদের ক্ষেত্রে কিছু একটা সুবিধা হতে পারে জানলে, তথ্যটা পেলে, এবং মানটাও আপনারা বুঝতে পারবেন, যার জন্য কথাটা বলা। কলকাতার যাপন চিত্র বলে একটা প্রকাশনা আছে। এই যাপন চিত্র প্রকাশনা প্রত্যেক বছর সম্ভবত 5 জন, আগে যে নিয়মটা ছিল এখন আশা করি সেটাই আছে, 5 জন কবির কবিতা চেয়ে নেন তাদের ভালো লাগলে, সেখান থেকে বেছে নিয়ে তারা বইটা করে থাকেন। তো এটা নিঃসন্দেহে অমর্ত্যর পক্ষেও যতটা গর্বের, বর্ধমান বা সাহিত্যের পক্ষে আমি বলবো ততটাই গর্বের। এই জন্য বলিষ্ঠ কলম বললাম আর কি। তো আর কিছু কথা তো হলো, আবার যদি একটা আমরা কবিতা শুনি। আচ্ছা, এখানে একটা বিষয় একটু স্পষ্ট করে দেওয়া দরকার, অন্য কিছু নয়। যাপন চিত্রর ব্যাপারটা মানে প্রথমত এটাকে আমি খুব বড় অ্যাচিভমেন্ট হিসেবে দেখি না নিজে। দ্বিতীয়ত হচ্ছে যে একদম মানে সরাসরি চেয়ে নেওয়া বললে ভুল বলা হবে ব্যাপারটা। ঘটনাটা হচ্ছে যে অনেক প্রকাশনাই এটা করেন, খুব অনেকও আমি বলবো না, মানে এই মডেস্টি দেখানোর জন্য মানে এই প্রকাশকদেরও ধন্যবাদ যে নতুন যারা লিখতে আসছে তাদেরকে এই প্ল্যাটফর্মটা দেয়া। তো এরা যেটা করেন, পাণ্ডুলিপি আহ্বান করেন এবং সেই পাণ্ডুলিপির মধ্যে থেকে মানে হয়তো কয়েকশো কি আরো বেশি পাণ্ডুলিপির মধ্যে থেকে ওরকম 4-5টি বেছে নিয়ে সেটা নিয়ে তারা বই করে। এখন আমার ব্যাপারটা জানা ছিল না, আমি বর্ধমানের ছেলে, তার বাইরে সেরকম কিছু লেখালেখি বলতে ওই কিছু ফেসবুকে বন্ধু বান্ধব হওয়া, তাদের মাধ্যমে কলকাতার 2-1টি পত্রিকায় লেখা, সে সমস্ত পত্রিকাও মানে কিছু পত্রিকা এখন আর বেরোয়ও না। তা সেই রকমই এক বন্ধু, সেও খুব একজন বড় মাপের কবি, এবং শুধু কবি নয়, তার আরো অনেক পরিচয় আছে। সে রীতিমতো মানে গবেষক এবং লেখক, গল্পকার, তন্ময় ভট্টাচার্য। সেই আমাকে বলে যে এখানে পাণ্ডুলিপি পাঠাও, এবং খুবই তাড়াহুড়ো করে মানে তারই উদ্যোগে আমি একটি পাণ্ডুলিপি তৈরি করে সেখানে পাঠাই।
আমার কোনো প্রত্যাশাও ছিল না, কিছুই না। পরবর্তীতে আমি জানতে পারি যে ওই সে বছরের 4-5 জনের মধ্যে আমার পাণ্ডুলিপিটি মানে বেছে নিয়েছেন তারা একটি হিসেবে, এবং 2018 সালে যাপন চিত্র প্রকাশন থেকে বইটা হয়। আচ্ছা, তো এটাই ঘটনা। হ্যাঁ। যাই হোক, আমি হ্যাঁ, এবার কবিতার মধ্যে তাহলে যাই। আমি একদম প্রথম দিকের একটা কবিতা পড়লাম, হ্যাঁ। তাহলে আমি একদম সাম্প্রতিক আচ্ছা। বলা যেতে পারে আমার শেষ লেখাই এখনো পর্যন্ত, সেটা পড়ি। এই লেখাটা পড়ার আগে আমি একবার এই সংকলনের প্রচ্ছদটা দেখাতে চাই। এটা খুবই অদ্ভুত একটা কাজ। মানব বন্দ্যোপাধ্যায়ের নামটার সঙ্গে হয়তো বেশিরভাগ মানুষই পরিচিত, যেহেতু মানে বর্ধমানকে নিয়ে কথা হচ্ছে। আমাদের গর্ব, একজন মানে সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মৌলিক গান রচনা এবং গান গাওয়া একজন আদ্যন্ত পারফর্মার, খুব স্মার্ট মানুষ, খুব উইটি মানুষ। এবং তার আরেকটি উদ্যোগ হচ্ছে এই বর্ধমান সাহিত্য সভা। তা এই সাহিত্য সভাটি কিরকম, এটির একটি বাঁধা ধরা তারিখ আছে, লক্ষ্মী পুজোর পরের রবিবার এটা হয়। এবং এটা একটা মিক্সড কার্নিভাল টাইপের, মানে এখানে হাতের কাজ থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাপার থাকে। বিভিন্ন মানুষ যারা খুব প্রান্তিক মানুষ কিন্তু তারা উল্লেখযোগ্য কিছু কাজ করছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়। এরকম সবকিছু মিলিয়ে একটা বেশ খুব হই হই করে একটা সাহিত্য বাসরের আয়োজন হয়। এবং তারই একটা অঙ্গ হচ্ছে এই হঠাৎ কবিতার সংকলন। কবিতা ঠিক নয়, যে কোনো রকম গদ্য হঠাৎ করে লেখা, মানে এটা জানানোই হয় দুদিন আগে যে পরশুদিন লেখা প্রেসে যাবে, ইমিডিয়েট কিছু একটা চাই, বিষয় হচ্ছে এটা, প্রত্যেকবার একটা বিষয় থাকে। তো গত 2-3 বছর না লিখতে পারার পর এবার কিছুটা বাধ্য হয়েই তাড়াহুড়ো করে এই লেখাটা লিখে দিই, কেননা এত তাড়াহুড়ো করে লেখা আমার ঠিক আসে না। এবারের বিষয় ছিল সময়ের দূরবীন। এবং আমি মানে এটা যারা শুনছেন তারা আমার তাড়াহুড়োর পরিচয়টাও পাবেন, যে কতটা মানে তাড়াহুড়ো করে লেখা, যে আমি নামটা ভাবারও সময় পাইনি আলাদা কিছু, আমি নাম দিয়ে দিয়েছি সময়ের দূরবীন। তো আমি লেখাটা পড়ছি। তীব্র আর্তনাদ পেরিয়ে সময়ের মৃত্যু হলো। আমরা যারা সময়ের পতাকা বাহক ছিলাম, সব বাহক হয়ে উঠলাম নিমেষে। শেষকৃত্যের সময়ে দেখা গেল মৃতদেহের এক অভূতপূর্ব আচরণ। লাশের 3টি টুকরোর প্রথমটি, যা বোঝা গেল আসার পথেই হাওয়ায় মিলিয়ে গেছে কোথাও। শেষ টুকরো আবরণ সরানো মাত্র ছুটে গেল সামনের অসীমে, দিগন্তে কোনো চিহ্ন না রেখে। আর মাঝের টুকরোটি দুদিকেই অসীম বিস্তার ও অস্থিরতা নিয়ে দুলতে লাগলো পেন্ডুলামের মতো, যেন মূর্তিমান অস্তিত্বের সংকট। ফিরলাম। ঘরে ফিরে মনে হলো যেন উৎসবে ফেরা। চারিদিকে প্রস্তুতি, প্রচার, সাজসজ্জা, যেন কিছুই হয়নি কখনো। যেন কেউ হারিয়ে যায়নি, যেন কেউ হারিয়ে যায় না। দেখলাম এক বিরাট জনসভা। জ্বালাময়ী ভাষণ দিচ্ছে প্রকৃতি। বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে সময় আসলে কে তা আমরা কখনোই বুঝে উঠতে পারিনি। মৃত্যু কখনোই চরিত্রের শুদ্ধিকরণের ছাড়পত্র নয়। আপনাদের সামনে দ্বিধাহীন স্পষ্ট ভাষায় আমাকে বলতেই হবে যে সময় এক সামাজিক ভাঁওতা, সভ্যতার ষড়যন্ত্র। আপনারা মনে রাখবেন। ভিড়ের একটি স্বর বলে উঠল, আর আপনার এই যে পরিবর্তন, এর কি ব্যাখ্যা দেবেন? যেন কখনো থামতে হয়নি, এমন ভাবে আবার বলে চলল প্রকৃতি। আপনারা মনে রাখবেন, সময় কিছুই নয়, ছিল না, বদলই একমাত্র, যার কোনো বদল নেই। সময়ের বাড়িতে গিয়ে দেখলাম আসবাবহীন একটি ঘর। মেঝেতে পড়ে রয়েছে এক দূরবীন। চোখ রেখে দেখলাম দূর ও কাছের কোনো ভেদ নেই তাতে। বুঝলাম সময়ের সঙ্গে সেও মুছে গেছে। সেই থেকে মনে হয় সত্যি সময় বলে কেউ ছিল না কখনো। আমাদের ভেতর ও বাইরের না জানাগুলিকে মাটি দিতে, সার জল দিতে আমাদের সময়কে দরকার ছিল। এখন সেসব না জানা, না ডানা পাখির মতো উড়ে চলে গেছে না ফেরার কথা দিয়ে। শুধু সময়ের প্রত্যেক মৃত্যু দিনে আজও তার দূরবীন
জেগে ওঠে? আলাদা করে প্রশংসা করব না, আগেই বলেছি এটা আমি করব না। প্রশংসা বা সমালোচনার ভার দর্শকদের জন্যই ছেড়ে দিলাম। শুধু এটুকু বলতে পারি, যারা কবিতা লেখেন বা লেখে, কবিতা থেকে যখন গল্পে আসে আমার মনে হয় তাদের বাক্যের গঠনটা খুব সুন্দর হয়, একদম মাপিক হয়, মেদগুলো বর্জিতই থাকে সেখানে আর কি। তো এটাও সেরকম খুব সুন্দর একটা লেখা, যদিও কিছুটা প্রশংসা হয়তো করা হয়ে গেল, তবু বাকিটা দর্শকদের হাতে। আচ্ছা, এবার কিছুটা ব্যক্তিগত পরিসরে চলে আসি। লেখালেখি শুরু কিভাবে, বা এক্ষেত্রে কোনো বিশেষ প্রেরণা কাজ করেছে কারো? আচ্ছা, লেখালেখি শুরু, আমি জানি না এটা কতটা বিশ্বাসযোগ্য হবে, অনেকে বলতেই পারেন যে আমি বানিয়ে বলছি, কিন্তু খুব অদ্ভুতভাবে আমার প্রথম লেখা কবিতা এবং সেই লেখা ভাবনা মাথায় আসার মুহূর্ত আমার একদম ফটোগ্রাফিক মেমোরির মতো মনে আছে। এবং পরবর্তীতে এটা নিয়ে আমি একটি পোস্টে লিখেও ছিলাম, ফলত আরো স্ট্রং হয়ে গেছে সেই মেমোরি। সেটা হচ্ছে এরকম যে আমি তখন কলেজের প্রবাবলি 3rd ইয়ারে, আমি একদিন টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছি। যারা বর্ধমানের অলিগলি আনাচ কানাচ চেনেন, ওই তারাবাগ কোয়ার্টার থেকে মোহনবাগান মাঠ, ওই চত্বরটা তারা নিশ্চয়ই চেনেন। সম্ভবত শীতেরই সময় ছিল, সন্ধ্যের দিকে, অনেকটাই রাত, তখন আমি টিকরহাটে থাকতাম। ওই রাস্তাটা দিয়ে আসার সময় অদ্ভুতভাবে ডান দিকে তারাবাগের ভেতরেই হোক কি মোহনবাগান মাঠের ভেতরেই হোক আমার চোখ পড়ে, এবং ওই অস্পষ্ট কুয়াশার মধ্যে জ্বলে থাকা ল্যাম্পগুলো দেখে আমি জানি না সেই প্রথম কিছু একটা আমার ভেতরে হয়, এবং কয়টা পংক্তি চলে আসে মাথায়, 3-4টে পংক্তি। আমি কি বলবো, মানে লজ্জাই লাগে বলতে এখন, সেটা একদম প্রথম দিককার খুবই ভুলভাল। এরকম কিছু ছিল যে রাত্রির গন্ধ মাখা পথে নিশাচর ঘুম হেঁটে যায়, বরফ আর আগুনের সহবাসে গদ্যেরা নেশা করে কবিতা। তো প্রথম দিকে আমি এরকম 4টে লাইন এরকম ছোট ছোট করেই লিখতাম। প্রথম আমার প্রকাশিত লেখা বর্ধমান জাগরণী, বিকাশ বিশ্বাস অনেকদিন ধরে সেই পত্রিকা করেন, সেখানেই প্রকাশও হয়, এবং সেগুলো এই লেখাগুলোই ছিল। আমি এগুলোকে পরবর্তীকালে চতুষ্পদ বলে নাম দিয়েছিলাম। তো এইভাবে শুরু হয় আর কি। আর শুরুর দিকের প্রেরণার কথা যদি বলতে হয়, তাহলে একদম প্রথম যার লেখা পড়ি তিনি শক্তি চট্টোপাধ্যায়। একেবারে শুরুতে শক্তি চট্টোপাধ্যায়ের ছন্দ বা যেভাবে উনি বাক্যবিন্যাস গুলো করতেন, যে অদ্ভুত রকমের ইমেজারি গুলো উঠে আসতো, সেইগুলো খুব টানতো প্রথম দিকে। এবং এটা বললে খুব বেশি বলা হবে না যে ওর ছন্দ বা ওর মানে ভাষার প্রয়োগ, এগুলো দ্বারা খুব ইনফ্লুয়েন্সড ছিলাম। সেই ইনফ্লুয়েন্স মানে একদম সেই রগে অনুপ্রেরণা যাকে বলে, সেগুলো কিছু কবিতায় উঠে এসেছে, যেগুলো পরে বাতিল করেছি। এই ধরনের প্রেরণার কথা বলছি, এগুলো তো স্বাভাবিক। আচ্ছা, মানে আমি বলতে চাইছি স্বাভাবিক প্রেরণার মধ্যে যদি বলতে হয়, না এইগুলো স্বাভাবিক, আমি অস্বাভাবিক কিছু বলতে চাইছি। মানে এমন কিছু যাকে দেখে লিখতে ইচ্ছা করতো, তার জন্য লেখা, বা এরকম কিছু, মানে অথবা লেখাগুলো কাউকে শুনিয়ে খুব আনন্দ হয় একটা আর কি, সেই জন্য লেখা। কিছু কি সেটা যদি বলতে হয় তো একজনের কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আমার এখন যে আমার স্ত্রী, আগে মানে বিয়ের আগে সে আমার পাঠিকা ছিল, এবং তার সাথে তুমি জানো তো, বাকিদের জ্ঞাতার্থে বলা যেতে পারে যে আমাদের অনর্গল পত্রিকা, সেটা নিয়েও হয়তো কিছু কথা হবে। তো সেই পত্রিকার পরিবারের সে একজন সদস্য প্রথম থেকেই, একদম মানে গোড়ার দিক থেকে, একদম প্রথম নয়, যাই হোক। তো তার সঙ্গে এই স্পেসটা আমার অনেকদিন ধরেই আছে। যে কোনো লেখা পড়ার পর মানে তাকে আমি কিছুটা ইচ্ছা করেই, আমি জানি এটা ব্যাকরণগত ভুল, আমি তাকে প্রথমা পাঠিকা বলে থাকি। প্রথম পাঠিকা হওয়া উচিত, প্রথমা বলাটা ঠিক নয়, কিন্তু ওই একটু বেশি জোর দেওয়ার জন্য ইচ্ছে করেই আমি প্রথমা পাঠিকা বলি। তো যে কোনো লেখা পড়ে মানে ওর ভ্যালিডেশনটা একটা অন্যরকম মানে গুরুত্ব আমার কাছে আছে। এছাড়া যদি বলতে হয় আমাদের সাহিত্য সভা মানে কিন্তু এই সাহিত্য সভা নয়, এই সাহিত্য সভা হচ্ছে মানে বর্ধমানের বর্ষিয়ান কবি লেখক এদের একটি গোষ্ঠী, যারা বর্ধমান সিএমএস এ আগে হতো, পরবর্তীতে এখন মাসে একটি করে অধিবেশন হয়, সেটা স্পিডের সুকান্তদার ওখানেই হয়। তো
সেই জায়গায় সেখানে যেটা হয় মানে এমনি যে কোনো কবিতার সভায় সাধারণত নিজের নিজের কবিতা পড়া এবং পিঠ চাপড়ানো এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, যেখানে সেই তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। এখানে যেটা হয় কবিতা ধরে ধরে আলোচনা সমালোচনা, কারোর কোনো খারাপ লাগা সেগুলো একদম সামনাসামনি বলা, এই ব্যাপারগুলো হয়। আর তাছাড়া অনর্গল তো আছি, তো এই পরিসরগুলোর জন্য মানে একটা মোটিভেশন আসতে থাকে যে আরো ভালো লিখতে হবে। তো একটা বিষয় বলি, ইচ্ছা করছে, মানে ওই প্রথমা পাঠিকা, মানে তখন তো ঘরে ছিল না, বাইরে ছিল, এখন তো ঘরেই। এখন কি তাহলে লেখার ক্ষেত্রেও তার একটা মতামত কাজ করে, নাকি লিখে আগের মতোই জাস্ট তাকে দেখানোটাই হয়? না, লিখে জাস্ট তাকে দেখানো ব্যাপারটা তো ওরকম নয়। আসলে ব্যাপারটা কি যে মানে এটা শুধু আমার ঘরের কথা বলে বলছি না, লেখক এবং পাঠক দুজনেরই কিন্তু একই সঙ্গে একটা সমানুপাতিক গ্রোথ হতে থাকে, এবং এটা হওয়াটা কাম্য আর কি। মানে আজকে 5 বছর আগে একজন লেখক যা লিখছেন, তিনি যদি 5 বছর পরেও তাই লেখেন, তাহলে কিন্তু তিনি পাঠকের মধ্যেও গ্রোথ আশা করা উচিত নয়। পাঠক হারিয়ে যাবে, বা সেই মানে সেরকম পাঠকই উনি পাবেন, 5 বছর আগের ম্যাচিউরিটি পাঠক উনি পাবেন। তো আমাদের একদম ব্যক্তিগত পরিসরে যদি আসি, আমাদের দুজনেরই কিন্তু গ্রোথ হয়েছে। আমারও লেখার ক্ষেত্রে যতটুকু হয়েছে বলে আমার মনে হয়, ওর পড়ার ক্ষেত্রেও সেরকম হয়েছে। ফলত আগে ও যতটা খোলা মনে মতামত দিত বা হয়তো একটু বেশি প্রশংসা করতো সমস্ত লেখারই, এখন তুলনামূলকভাবে ও কিন্তু অনেক বেশি মানে অনেক জায়গাও আমাকে ধরিয়ে দেয় যে এই জায়গাটা কিন্তু আমি এটাই বলতে চাইছি, এই জন্যই তুললাম প্রসঙ্গটা। এরকম একটা পাঠিকা বা পাঠক পাওয়াটাও খুব ভালো যে কোনো সৃজনশীলতার পক্ষে। শুধু পাঠক পাঠিকা বলবো না, তুমি হয়তো জানো পত্রিকায় বহুল প্রচলিত ব্যাপারটা, মান্না দে যে কোনো গান প্রকাশের আগে, গাওয়ার আগে আর কি, তিনি তার স্ত্রীকে শোনাতেন এবং তার মতামতটা নিতেন। যাক, এই বিষয়টাকে দীর্ঘায়িত করবো না। এবার তুমি অঙ্কের প্রসঙ্গে ঢুকলে, ওটা আমি পরে আসতাম। মানে আমি এরকম একটা বিষয় জানতে চাইছি যে অঙ্ককে যদি 5 জনের বা 10 জনের দৃষ্টিতে দেখা হয়, সাধারণত অঙ্কটাকে একটা নিরস বিষয় বলে মনে করে। যদি আমি মনে করি না, ব্যক্তিগতভাবে দেখতে গেলে প্রত্যেকের ভিতরে ঢুকতে পারলে রস আছে। রাজনীতিকে অনেকে নিরস বলে, কিন্তু ভিতরে ঢুকতে পারলে তার মধ্যে মানে যারা রস সংগ্রহ করতে পারেন তারাই বছরের পর বছর রাজনীতিতে আছেন। হতে পারে অন্য রকমের রস, কিন্তু রস তো কিছু আছে। ওই পাগড়াগুলোকে দেখলে মনে হবে না যে ভিতরে অত রস আছে। ঠিক কথা, কিন্তু যারা জানে তারা রসটা সংগ্রহ করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি তো অঙ্কের ছাত্র, যদি 5 জন 10 জনের দৃষ্টিতেই দেখে একটা নিরস বিষয়, তুমি ব্যাপারটাকে মানে অঙ্কের মধ্যে থেকে এমন একটা রসিক বিষয় এলে, এটাকে তুমি কিভাবে দেখো? মানে এটা কি স্বাভাবিক, কোনো একটা জেদ কাজ করেছে, নাকি ওটা এটা কোনো ম্যাটার করে না, যেমন বললাম যে খুঁজে নিতে পারলে সবের মধ্যে রস পাওয়া যায়? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে না জেদ বা মানে কাউকে কিছু দেখাতে চাওয়া, এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। তবে হ্যাঁ, যেটা থাকে যে একটা প্রকাশ করবার ইচ্ছে। এখন সেটা যদি অঙ্কের ক্ষেত্রে বলি, তো এই রিয়ালিটিটাকে অস্বীকার করার জায়গা নেই যে অঙ্ক একটা তুলনামূলক জটিল এবং কঠিন বিষয়। অনেক মানে একটা নিয়মতান্ত্রিকতার নিগড়ে বেঁধে আমাদের সাবজেক্টটাকে স্টাডি করতে হয়। অনেক নিয়ম কানুন আছে, অনেক লিমিটেশনস আছে, যার বাইরে আমরা বেরোতে পারি না। সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু মানে যদি একটা খুব খোলা আকাশের মতো আমরা চাই, সেটা অঙ্কের ক্ষেত্রে আমরা পাবো না সব ক্ষেত্রে। এবার তারই মধ্যে বিভিন্ন ডাইমেনশন সন্ধান করে নিয়ে অনেক বড় বড় গণিতজ্ঞ তারা সারা জীবন অঙ্ক নিয়ে কাটিয়েছেন, সেটা হয়েছে, সেই তার মধ্যে যাচ্ছি না। তবে এই যে একটা কমিউনিকেট করা, এটা অঙ্কের মাধ্যমে করা খুবই কঠিন সাধারণ মানুষের সঙ্গে। মানে আমার এখনো মনে আছে যে মোটামুটি আমরা কলেজে খুব উদ্যোগ নিয়ে প্রথম কলেজের সোশ্যালে বিভিন্ন সাবজেক্টের যেমন স্টল হতো, প্রেজেন্টেশন ইত্যাদি, অঙ্কের একটা স্টল বানিয়েছিলাম। তো মোটামুটি ধরো এইখানে যদি অঙ্কের স্টলটা হয়, লোকজন এই পর্যন্ত আসছে, এখানটা ঠিক এরকম করে ঘুরে বেরিয়ে যাচ্ছে, মানে চুম্বকের দুটো মেরু একসঙ্গে হলে যেমন হয় একদম তাই, মানে রিপালশন, বিকর্ষণ যাকে বলে। তো এই জায়গাটা একটা তো রয়েছে। আর এই যে এক্সপ্রেস করার একটা ব্যাপার, একটা মানে সাধারণত আমরা যেটা দেখি, আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয়, বলবো কিছুটা ব্যতিক্রম, কেননা সাধারণত যত বিখ্যাত কবিদের ব্যাপারে শুনেছি, তারা কবিতা লেখা শুরু করেছেন অনেক ইয়াং এজে, একদম 14, 15, 16, 17। সেখানে আমি প্রথম লিখতে শুরুই করি সম্ভবত 21 বা 22। তো যাই হোক, ওই বয়সটা তো একটা খুব কাঁচা বয়স। তো ওই সময় একটা এরকম
থাকে এক রকমের তাড়না যে একটু অন্যভাবে নিজের কথা বলবো, বা অনেক সময় আমার ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়েছে যে কিছু এমন ভাবনা আসছে যে ভাবনাগুলোকে সহজ কথায় প্রকাশ করা যাচ্ছে না, বা যে ভাবনাগুলো প্রকাশ মানে হয়তো একটা স্টেটমেন্ট আমার মাথায় এলো, সেই স্টেটমেন্টটা আমি নর্মাল কথার মধ্যে বলতে পারবো না। তখন যখন আমি কবিতা পড়ছি, বিশেষ করে আধুনিক কবিতা পড়ছি, আমি ভাবছি বাহ, এই কথাটা এইভাবে তাহলে বলা যায়, তাহলে আমিও তো বলতে পারি, দেখি বলা যায় কিনা। এইভাবে হয় শুরুটা। আচ্ছা, এবার বলবো তোমার এই পর্যন্ত বই যে কটা আছে, একক বই বা সংকলিত বই যদি কিছু থাকে, এবার প্রচ্ছদগুলো দর্শকদের দেখা। আচ্ছা, আমি সমস্ত সংকলনগুলো আনিনি, যাই হোক আমি আমার এখনো পর্যন্ত একক কাব্যগ্রন্থ একটাই, এবং সেটাও অনেকদিনই হয়ে গেল। আমার মনে হয়নি যে মানে এর মধ্যে হয়তো যা আমি লেখালেখি করেছি সেটা মানে আরেকটা বই হয়তো এই ভলিউমের হয়ে যেত, কিন্তু আমার মনে হয়নি যে বই করি, কেননা একটা বইয়ের পর আরেকটা বইয়ে যেতে যে গ্রোথটা লাগে এবং সেই গ্রোথের প্রমাণটা পাঠককে পেতে হবে পরের বইতে, আমার মনে হয় সেই জায়গায় যেতে আমার আরো সময় লাগবে। যাই হোক, এটা হচ্ছে ওই যাপন চিত্র থেকে প্রকাশিত যে বইটার কথা বলছিলাম, আকাশবৃত্তির ছায়া। এর প্রচ্ছদ করেছেন যাপন চিত্ররই একজন, এবং তিনি নিজেও কবি এবং লেখক, সেজন্যই বেশ অদ্ভুত ভাবনা থেকে প্রচ্ছদটা বানিয়েছেন। তার নাম হচ্ছে প্রশান্ত সরকার, প্রশান্ত দা, আমি তার কাছে চিরঋণী। এটা হচ্ছে সময়ের দূরবীন, যেটা থেকে আমি আমার এই লেখাটা পড়লাম। এটা একটা বড়সড় সংকলন, বর্ধমান সাহিত্য সভা 2024-এ এটা প্রকাশিত। এর বিষয় ছিল সময়ের দূরবীন, এটা সে বিষয় ভিত্তিক লেখা। এছাড়াও অন্যান্য কিছু সংকলন, কিছু নাম আমি মনে করতে পারি, যেমন একটি রেশা নামে একটি সংকলন বেরিয়েছিল কবিতা আশ্রম পত্রিকা এবং প্রকাশনা থেকে, সেখানে আমার কিছু কবিতা ছিল। কবিতা আশ্রম পত্রিকার কিছু সংখ্যায় আমার কবিতা আগে প্রকাশিত হয়েছে। কৃত্তিবাসের কয়েকটি সংখ্যায়, কৃত্তিবাস মানে কিন্তু আদি যেটা কৃত্তিবাস, তার কথা বলছি, মানে স্বাতী সেনগুপ্ত যার ইয়ে ছিল, সম্পাদক হয়েছে, এখন সম্পাদিকা আছে। তো সেখানে ওই যে নবপর্যায়ে যে বেরোতে শুরু হলো পরবর্তীতে, সেখানে আমার কয়েকটি সংখ্যায় লেখা ছিল। অনর্গলে তো কিছু প্রকাশিত হয়েইছে। এছাড়াও সংকলনের কথা যদি বলতে হয়, খুব সম্প্রতি একটি সম্ভবত প্ল্যাটফর্ম থেকেই একটি 0 দশকের কবিদের, প্রথম দশকের কবিদের কবিতার সংকলন, সেই সংকলনে কিছু লেখা আছে। এরকম। আচ্ছা, এবার অনর্গলের কথা যখন এলোই, অল্প একটা কথা জেনে নেওয়া যায়। তুমি দীর্ঘদিন অনর্গলের সঙ্গে যুক্ত জানি, এবং বর্ধমানের আরো বেশ কিছু উঠতি প্রতিভা আছে। অনর্গলের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, অনর্গলের যদি একদম গোড়ার কথা বলি, অনর্গলের গোড়ার কথা বলতে গেলে 2014 সালে ফিরে যেতে হয়, যেটা খুবই কঠিন, মানে অনেক স্মৃতি এখন ঝাপসা। কিন্তু যেটা মূল লক্ষ্য ছিল আমার এখনো মনে আছে, আমি আমার বন্ধু সুমন, যে এখন মানে কর্মসূত্রেই আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে, সে এখন মানে চলচ্চিত্র নির্মাতা হিসেবে উঠে আসছে। খুব শীঘ্রই মানে সে বিখ্যাত হয়ে যাবে আমি জানি, এবং আমি আশা রাখি। ছোট ছোট কিছু কাজ করছে ইতিমধ্যেই। হ্যাঁ, তো সে, আমি এবং আরেকজন আমাদের যে দাদা, যে এখনো পত্রিকার মোটামুটি হাল ধরে রয়েছে, সুশোভন দা, এই 3 জন আমরা এক জায়গায় হই। আমাদের প্রত্যেকেরই লেখালেখিতে আগ্রহ আছে, লেখালেখি করি এইটুকু জায়গা থেকেই। তখন আমরা প্রত্যেকেই ছাত্র, আমাদের বোধ বুদ্ধি জ্ঞান অনেক কম, পড়াশোনা কম, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে লিটল ম্যাগাজিন যে একটা এত বিরাট জগৎ, লিটল ম্যাগাজিনের যে এরকম একটা ইতিহাস আছে, এরকম একটা মুভমেন্ট আছে, আমরা কিছুই জানতাম না। আমাদের কাছে পত্রিকা বলতে ধারণা ছিল কিছু বাণিজ্যিক পত্রিকা, আমি নামগুলো আর নিচ্ছি না সবার, আর হচ্ছে ওই স্কুল ম্যাগাজিন ইত্যাদি। আমরা খুব অদ্ভুত ভাবে চিন্তাটা যেভাবে করি, যে একটা ব্যান্ডের ক্ষেত্রে যেমন একটা গান তৈরি হয়, সেই গানটি পারফর্ম হয়, সেখানে একজন লিড সিঙ্গার থাকেন, সেখানে একজন গিটারিস্ট থাকেন, সেখানে একজন ড্রামার থাকেন অনেকেই, কিন্তু গানটা কিন্তু হয় ব্যান্ডে। তো আমরা লেখালেখিটা এরকম ভাবে করব যে আমাদের লেখালেখিটা প্রকাশ হবে, কিন্তু সেটা হবে আমাদের সবার। আমরা লিখবো প্রত্যেকেই, কিন্তু লেখাটা হবে সেই সংস্থা। তো একদম গণতান্ত্রিক ভাবে আমরা নাম ভাবতে থাকি। এখনো মনে আছে সুশোভন দা প্রস্তাব করেছিল বীজ, আরো বিভিন্ন নাম উঠে আসে,
সেখানে আমার প্রস্তাবিত নাম অনর্গল, সেটা পাকে চক্রে সবার খুব পছন্দ হয়ে যায় এবং অনর্গল নাম থাকে। সেই থেকে পত্রিকা প্রকাশ শুরু হতে থাকে এবং প্রথম সংখ্যায় আমরা এখনো মনে আছে আমি নিজেই একাধিক ছদ্মনামে বিভিন্ন বিভাগে লিখেছিলাম, তখন লেখক পাওয়া যায়নি। পরবর্তীতে আস্তে আস্তে লেখক পাওয়া যেতে থাকে, আমরা লিখতে থাকি। যেটা হয় যে কাজকর্ম, বিভিন্ন ব্যস্ততা, আগে আমরা ছাত্র ছিলাম, এখন আমরা ছাত্র নেই, এখন আমরা বিভিন্ন পেশায় যুক্ত, ফলত অনর্গলের প্রকাশ আস্তে আস্তে একটু ইরেগুলার হতে থাকে, অনিয়মিত হতে থাকে। তো আমরা একটু মজা করে বলি যে একটা অনর্গলের ট্যাগলাইন দিয়েছি যে একটি অনিয়মিত কিন্তু নিশ্চিত পত্রিকা, মানে বেরোবে কোনো না কোনো দিন অবশ্যই, কবে বেরোবে এখনই বলা যাচ্ছে না, এরকম ব্যাপার। আবার সামনেই একটা সংখ্যা আমরা ইতিমধ্যেই মানে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছি, কাজও চলছে জোর কদমে। এপ্রিল মাসে আবার একটা সংখ্যা আমাদের বেরোবে। এখনো পর্যন্ত 9টা সংখ্যার কাজ হয়েছে। শেষতম সংখ্যায় আমরা নীলাকর, বর্তমানে নীলাকর, তাকে নিয়ে কাজ করেছি। তিনি কে তো এক কথায় বলা যাবে না, তো তার জন্য পত্রিকাটা যদি আপনারা পড়েন, মানে পাঠক যদি পড়েন তো জানতে পারবেন। এবং গুহামানবের কথাটাও বলা দরকার। গুহামানব আমাদের পত্রিকার একটা বিশেষ ক্রোড়পত্র, যেখানে বর্ধমানের প্রচারের আড়ালে থাকা মানুষজন, বিশেষ করে বর্ষিয়ান মানুষজন, বিভিন্ন ক্ষেত্রে, তিনি হতে পারেন ছবি আঁকার ক্ষেত্রে, হতে পারেন গানের, বা হতে পারেন লেখার, তাকে তুলে এনে তার ব্যাপারে বিভিন্ন মানুষের মতামত, আলোচনা, তাকে নিয়ে বিভিন্ন লেখা, তার কাজকর্মের বা বইপত্রের আলোচনা এবং তার একটি ইন্টারভিউ, এরকম নিয়ে আমরা একটি বিভাগ করি, নিয়মিত করার চেষ্টা করি। তো এইভাবেই চলছে। আচ্ছা, বর্তমানে আমরা খুব অস্থির সময়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার এই অস্থির সময়কে কাটাতে গেলে শুধু দেশ নয়, শুধু রাজ্য নয়, শুধু নিজের পরিসরটুকু নয়, গোটা পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে একটা অস্থিরতার মধ্যে আমরা বসবাস করছি এই সময়। এবার এখানে কি একজন সৃজনশীল বা সৃষ্টিশীল মানুষ হিসেবে তোমার মনে হয় যে যে অস্থির ঘটনাগুলো ঘটছে চারিদিকে, সেখানে একটা মতামত রাখাটা, একটা কোনো দাবি রাখাটা, একটা প্রতিবাদ করাটা, এটা কি শুধু একটা দায়বদ্ধতা নাকি কর্তব্যের মধ্যে পড়ে বলে মনে হয়? না, এই কথা তো মানে অনেক কবি স্বীকার করেছেন বিভিন্ন ভাবে, আমি আর আলাদা আলাদা করে কোট করছি না। কিন্তু সৃজনশীল মানুষ মাত্রেই তারা কিন্তু তাদের সময় বিচ্যুত হয়ে কখনোই শিল্প সৃষ্টি করেননি। রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা সময় অনেক এরকম মানে এসেছে অভিযোগ, কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথের লেখা পড়ি, সেখানেও কিন্তু প্রতিবাদ যথাযোগ্যভাবে রাখা আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে শুধু লেখায় প্রতিবাদ না, কাজে প্রতিবাদ। এই যে রাখি বন্ধন উৎসব, কি সাংঘাতিক একটা আইডিয়া, ওই সময়ে দাঁড়িয়ে ওরকম একটা ভাবনা ভাবতে পারা, এরকম ভাবনা তো সৃজনশীল মানুষই ভাববে। হ্যাঁ, কারণ তাদের উপর সাধারণ মানুষ আশা করে থাকে। এক্স্যাক্টলি, এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। একটা হচ্ছে, আমি মানে দুপক্ষের কথাই বলতে চাই। পাঠকের দিক থেকে একটা এরকম ভাবনা চিন্তা থাকে, বা সাধারণ মানুষের ক্ষেত্রে যারা সেই অর্থে সৃজনশীল নন, আমি মনে করি প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে সৃজনশীল। সৃজনশীলতা ছাড়া জীবন চলে না। প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো ভাবে সৃজনশীল হতেই হয়। একজন মানুষ যিনি হয়তো একটি ভ্যান রিক্সা টানছেন, তিনি একরকম ভাবে টানেন, তাতে হয়তো তার শরীরে কোনো একটা জায়গায় ব্যথা হচ্ছে, তিনি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে কোনো একটা হয়তো একটা কাঁধে গামছা নিয়ে বা কোনোভাবে কিছু করে কোমরটাকে আরো কষে বেঁধে একরকম অন্যরকম ভাবে সেটাকে টানার চেষ্টা করলেন, সেটাও সৃজনশীলতা। এখন সৃজনশীলতার মাত্রা এবং তার প্রভাব, হ্যাঁ, সেইটা মানে কতটা কি হবে, সেটা কত সুদূর প্রসারী, সেটা নির্ভর করে, সেটা অন্য কথা। এখন এইটা একটা ব্যাপার যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মানে সৃজনশীলতা, অবশ্যই সৃজনশীলতা একটা আশীর্বাদ, কিন্তু তার সঙ্গে সেটা একটা দায়ও বটে। মানে যখনই একজন মানুষ সৃজনশীল হবেন, তখনই তার কাছ থেকে একটু বেশি দাবি আমাদের থাকে। কিন্তু আবার এটাও ঠিক যে একজন সাধারণ মানুষ যত সহজে জবাব চাই, জবাব দাও বলে রাস্তায় নেমে পড়তে পারেন, সৃজনশীল মানুষ সেটা পারেন না। পারেন না ভয় থেকে নয়, তিনি দুর্বল বলে নয়, কিন্তু তার ভাষা সাধারণ মানুষের ভাষার সঙ্গে মেলে না, সেই কারণে তার এক্সপ্রেশন
তার অভিব্যক্তি সেটা যে কোনো ফর্মেই হোক না কেন সেটা একটু আলাদা হতে বাধ্য। সেই পরিসরটা তাকে দিতে হবে। আমরা যদি আমরা মানে ফর এন্টারটেইনমেন্ট পারপাস একজন বিখ্যাত গদ্যকার বা উপন্যাসিকের উপন্যাস বা গল্প পড়তে গিয়ে আমি দেখছি ভাষা একদম নর্মাল ভাষা, মানে সাধারণ মানুষ যেভাবে কথা বলে তার থেকেও খারাপ ভাবে সেখানে ব্যাকরণগত ভুল এলোমেলো ভাবে বলা, আমরা বলবো এ তো মানে বাঁ হাতের লেখা, এ তো ক্যাজুয়ালি লিখেছি। কিন্তু সেই তার মানে সেখানে কিন্তু আমরা সেই পরিশীলিত এবং মার্জিত ভাষাটা তার কাছে দাবি করছি। তাহলে প্রতিবাদের ক্ষেত্রে সেই পরিশীলিত ভাষাটাই কিন্তু আমাকে আশা রাখতে হবে। আমি কখনোই এটা আশা করতে পারবো না যে তিনি যে কোনো নর্মাল মানুষের মতো সোচ্চার হয়ে উঠবে। আবার উল্টো দিক থেকে সৃজনশীল মানুষকেও এটা মাথায় রাখতে হবে যে প্রতিবাদটা যেন সিলেক্টিভ না হয়ে যায়। ওইটা জানার জন্য প্রসঙ্গটা তো সিলেক্টিভ প্রতিবাদ এটা তো খুব সাংঘাতিক একটা প্রবণতা, যে একদিকে আমি চোখ বন্ধ করে রাখলাম আর একদিকে চোখ খুললাম। তাহলে দেখা যাবে হয়তো যে মানুষ তাকে নায়ক বানিয়েছিল তাদের কাছে তিনি খলনায়কে পরিণত হবেন। একদমই তাই। এরকম উদাহরণ সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি। এতে মানে সৃজনশীল মানুষ তার বিশ্বাসযোগ্যতা হারাবে। আর শেষে একটাই কথা বলবো যে শুধু সৃজনশীল মানুষ হিসেবে নয়, মানুষ হিসেবেই প্রত্যেকের কর্তব্য যে সময়টার মধ্যে সে বাঁচছে কোনো না কোনো ভাবে তার বাঁচার রসদ সে যে সময়টা থেকে সংগ্রহ করছে সেই সময়ের প্রতি তার কিছু দায়বদ্ধতা থেকেই যায়। সেখানে সে মানে একদম সেই সাইলেন্ট স্পেকটেটর হয়ে নীরব দর্শক হয়ে তার পক্ষে বাঁচা কিন্তু মানে সেটা মরে যাওয়ারও অধম আমার মনে হয়। বেঁচে মরে থাকা। আচ্ছা, হ্যাঁ, যেহেতু প্রতিবাদের কথা এলো এবং এটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। যদিও কবিতা নিয়ে বেশি কথা বলা মানে আমি যবে থেকে লেখালেখি শুরু করেছি আমাদের বৃত্তে আমি ধমকই খেয়েছি কবিতা নিয়ে কথা বলা নিয়ে। যেহেতু তুমি এই কথাটা বললে যে প্রতিবাদ, কবির প্রতিবাদ কেমন হবে, আমার এই কবিতাটার মধ্যে কিন্তু আমার মনে হয় না খুব স্ট্রং প্রতিবাদ কিছু আছে। ইভেন এটা পড়ে অনেকে এমনও মন্তব্য করেছে যে এতো কয়েক লাইন ইতিহাস লেখা হয়েছে, ইতিহাসের ঘটনা কিছু লিখে দেয়া হয়েছে। কিন্তু এই লেখাটা কিছুটা আমার ছিল মানে লেখাটা আমার মাথায় স্ট্রাইক করে ভাবনাটা যখন একটি খবর সামনে আসে যে অ্যামাজনের একটা বিস্তীর্ণ অ্যামাজন অরণ্যের একটা বিস্তীর্ণ অংশ রাজনৈতিক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত ভাবে পুড়ে যাচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে কাইন্ড অফ। এবং তারপর আমি এই লেখাটা লিখি এবং খুব কাকতালীয় ভাবে এটা 2019 সালে অনর্গলে প্রকাশিত, মানে ওই সময় লেখা। তারপরেই কিন্তু কোভিড এলো এবং কোভিড যখন এলো মানে আমার কোনোভাবে মনে হলো যে আমি কিন্তু যেটা লিখেছিলাম সেটা খানিকটা সত্যি হয়ে গেল। এটা ভেবে মানে আমার নিজেরও খানিকটা রোমাঞ্চ হলো। কিরকম, আমি পড়ি লেখাটা, খুব ছোট্ট একটা লেখা। লেখার নাম প্রহসন। তুমি হাওয়ার কাছে শুনলে যুদ্ধ আসছে, শত্রুকে নাজেহাল করার আগাম পরিকল্পনা হিসেবে একে একে জ্বালিয়ে দিলে চারপাশের ক্ষেত খামার ধানের গোলা, কুয়োর জলে মিশিয়ে দিলে বিষ। তারপর একদিন বিষণ্ণ হাওয়া তোমার কানে কানে স্বীকার করলো ভুল, আসলে যুদ্ধ নয়, প্রলয় আসছে। এই খুব সুন্দর। এর বেশি কিছু আবারও নয়, আবারও বলছি ওটার দায়িত্ব দর্শকদের দিলাম। আচ্ছা, এবার আমরা শেষ করবো। নিশ্চয়ই। অনর্গলে দীর্ঘদিন ধরে তুমি যুক্ত, লিখছো প্লাস সম্পাদনার একটা ভূমিকাও আছে। তার সঙ্গে বর্ধমানে লেখালেখির যে জগৎটা, বিভিন্ন সাহিত্য সভা যেগুলো রয়েছে এগুলোর সঙ্গেও যুক্ত। এখান থেকে যদি এরকম একটা প্রশ্ন করি যে বর্তমান সময়ে যারা লিখছে সেই লেখকদের মধ্যে আমি যদি কয়েকজন কবি, কয়েকজন গল্পকার, বিশেষ করে ছোট গল্পকার, কয়েকজন প্রবন্ধকার বা প্রাবন্ধিক যদি নাম জানতে চাই, উঠতি বয়সের আর কি, আমি প্রবীণ যারা প্রতিষ্ঠিত এরকম বলছি না, তো এরকম কি কি নাম মনের মধ্যে ভেসে আসতে পারে? দেখো, এখানে এটা হয়তো তুমি বলতে পারো যে আমি ডিপ্লোমেসি করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে নাম কারো না নেওয়াই ভালো। আচ্ছা, অনেকেই রয়েছে অনর্গলে, বেশ কয়েকজন রয়েছে, অনর্গলের বাইরে অনেকে রয়েছে। তাদের লেখা পড়ি, বিভিন্ন জনের লেখা বিভিন্ন সময় মুগ্ধ করে, বিভিন্ন জনের লেখা বিভিন্ন সময়, শুধু লেখাও নয়, আমি মনে করি যদি কবিতা দিয়েই বলি, একটি কবিতার একটি লাইন নিজে একটি কবিতা হয়ে উঠতে পারে, একটি মাত্র পংক্তি। তো সেরকম অনেক পংক্তি অনেক সময় ভাবায়, অনেক সময় আনন্দ দেয়। তো আমি খুবই আশাবাদী, মানে আমি মনে করি যে আগামী প্রজন্ম হতে পারে সেটা তারা আমাদের থেকে অনেক বেশি ক্রাইসিস ফেস করছে বা করবে বলে, যে কোনো কারণেই হোক, আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমাদের থেকেও ভালো লিখবে, এটা আমার বিশ্বাস। খুব সুন্দর কথা। এবার একদম শেষ কথায় আসি।
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়, লেখক অমর্ত্য বন্দ্যোপাধ্যায় আকাশবৃত্তির ছায়া বইটার পর দীর্ঘদিন সেভাবে একক বই নেই, এবং লেখালেখি দেখতে গেলে বেশ কিছুদিন থেমে আছে, মাঝে মাঝে একটা করে উদ্গীরণ হয় আর কি। তো যদিও এই ব্যাপারটার সঙ্গে আমি আবার কোথাও একমত যে বেশি না লেখা একটা দিকে ভালো, তাতে লেখার মানটা খুব ভালো থাকে। মানে লিখতে হবে, আমাকে লিখতেই হবে, ব্যাপারটা এরকম নয়। আমি যেটা লিখবো তার যেন মানটা বজায় থাকে, সেটা যেন সমাজের কাছে একটা বার্তাবহ হয়। তো এই যে অমর্ত্য বন্দ্যোপাধ্যায় যে এখন ঘুমিয়ে আছে, মানে আগামী দিনে বড় সড়ো অগ্নুৎপাতের জন্য কি কিছুটা জিরিয়ে নিচ্ছে? হ্যাঁ, মানে অগ্নুৎপাত বা এই ধরনের ভাবনা চিন্তা নেই ভেতরে, এবং আমি মনে করি চিরকালই, যে কারণে আমার বইয়ের নাম আকাশবৃত্তির ছায়া। আকাশবৃত্তির ছায়া এই শব্দবন্ধ আমার কোনো লেখার মধ্যে নেই। আকাশবৃত্তি ব্যাপারটা হচ্ছে যে মানে আমি ভারতের সাধকদের ব্যাপারে পড়তে গিয়ে এই টার্মটা পাই। আমার খুব ইন্টারেস্টিং লাগে এই কনসেপ্টটা, যে কিছু মানুষ ডিভিনিটির ওপর ভরসা করে, সেই ডিভিনিটি সম্পর্কে আমাদের আলাদা আলাদা জনের আলাদা আলাদা ধারণা আছে, অনেকের বিশ্বাস আছে, অনেকের অবিশ্বাস আছে, আমি সেই তর্কে যাচ্ছি না। কিন্তু আমি বিশ্বাসের জায়গাটা বলছি, যে এই ডিভিনিটির ওপর বিশ্বাস করে তারা কিরকম ভাবে থাকতেন, তাদের দিনচর্যাটা ছিল এরকম যে তারা পুরোপুরি নিশ্চেষ্ট হয়ে আকাশের দিকে তাকিয়ে, লিটারালি যে কারণে আকাশবৃত্তি, আকাশের দিকে তাকিয়ে তারা পড়ে থাকবেন। যদি নিশ্চেষ্টভাবে কোনো কিছু তার কাছে আসে, তিনি সেটা গ্রহণ করবেন, না হলে করবেন না। এই ছিল দিনচর্যার অংশ। আমার মনে হয় যে আমার কাছে লেখালেখি প্রথম থেকে যতটুকু এসছে, তুমি জানো, বন্ধু বান্ধবরা সকলেই জানে, যে আমার লেখালেখি চিরকালই ভীষণ অনিয়মিত, এবং মানে মাসে একটা কবিতা যদি আমি লিখেছি কি লিখিনি খুব সন্দেহ, এরকম ব্যাপারটা হয়েছে। এখানে একটা কথা বলতে চাই, যে এটা কিন্তু একটা ভুল ধারণা যে কেউ কম লিখছে মানেই খুব ভালো লিখছে, বা বেশি লিখছে মানেই খাজা লিখছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তবে হ্যাঁ, যে কোনো জিনিসই মানে প্রোডাকশনের চাপে পড়ে যখনই জিনিসটা, মানে এটা অনেক সময় হয়, এটা দুর্ভাগ্যজনক যে মানুষের রুজি রুটির সঙ্গে যখন ক্রিয়েটিভিটি জড়িয়ে যায়, তখন না চাইতেও একটা প্রোডাকশনের চাপ তৈরি হয়, এবং সেখান থেকে মানের একটা সমস্যা আসে। খুব মানে রেয়ার কিছু খুব মানে গুণী মানুষ আছেন, অস্বাভাবিক রকমের গুণী, যারা এটাকে অ্যাভয়েড করতে পেরেছেন। বেশিরভাগের ক্ষেত্রে এই সমস্যা কম বেশি এসেছে। যাই হোক, আমি চিরকালই আকাশবৃত্তি নির্ভর ছিলাম, এখনো আমি তাই আছি। এবং একটা ব্যাপার বলতে পারি, এটা আমি কোনো রকম অভিমান থেকে বা কোনো রকম রাগ বা ক্ষোভ থেকে কথাটা বলছি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কিছু বিতৃষ্ণা তৈরি হয়েছে। কিরকম বিতৃষ্ণা? অন্য কিছু না, একটা উদাহরণ আমি দিই। কবিতার সভায়, বিশেষত আমি মানে কলকাতাতেও কিছু কিছু জায়গায় দেখেছি, এই প্রবণতা বর্ধমানেও আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি। কবিতার সভায় মানুষ কবিতা পড়তে গেছেন, কবিতা শুনতে গেছেন, তথাকথিত তারকা কবি যারা, তাদের কবিতা প্রথম দিকে থাকে জেনারেলি, তারা নিজেদের কবিতা পড়ে নেন, তারপর তারা গোষ্ঠীবদ্ধভাবে কিছু সোশ্যালাইজেশন করেন, কিছু লোকজনের সাথে মেলামেশা, অটোগ্রাফ আদান প্রদান, বইয়ের প্রচার, সেলফি তোলা ইত্যাদি। আফটারওয়ার্ডস তারা যেটা করেন, মানে সেই সময় আরেকজন যে মঞ্চে দাঁড়িয়ে কবিতা পড়ছে, কেউ সেদিকে তাকাই না। এটা আমার ভীষণ অপমানজনক মনে হয়, আমার নিজের জন্য নয়, যে বর্ষিয়ান মানুষটি পড়ছেন তার জন্য। তো কবিতা সভায় যাওয়া বা মানে কবিতা পাঠ করা সভাতে, এটা আমি মন থেকে এটা একবারই এটাতে আর স্বচ্ছন্দ বোধ করি না। খুব মানে সেরকম পরিচিত কেউ হলে আমি হয়তো অনেক সময় অনুরোধ রাখি, কিন্তু মন থেকে করি না। এটা একটা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে ওই যে বললাম আকাশবৃত্তির কথা, মানে এমন নয় যে আমি থেমে গেছি, আমি জীবনের অন্যান্য দিক এক্সপ্লোর করছি। আমি এর মধ্যে নিজস্ব কিছু পড়াশোনা করেছি, আমি বেদান্ত নিয়ে একটু চর্চা করেছি। ইদানিং আমি সংস্কৃত ভাষা শিখছি। ওই যে বললাম যে মানে অনধিকার চর্চা, এটাই হয়তো আমার অভ্যাসে পরিণত হয়েছে, যে আমি অঙ্কের জায়গায় ছিলাম, সেখান থেকে কবিতায় এসেছি। এখন আমি মোটামুটি সিস্টেম্যাটিক ভাবে চেষ্টা করছি সংস্কৃত শেখার। তো আমার ইচ্ছা নতুন নতুন জিনিস শেখবার দিকে আমার একটা ঝোঁক আছে। তো মানে এটা শুনেছিলাম একদম প্রথম দিকে আমার লেখালেখির চর্চা, যে একজন কবি মানে তিনি কবিতা লিখতে হলে তিনি কবিতা পড়ুন বা নাই পড়ুন, তাকে ইতিহাস, দর্শন, এই ব্যাপারগুলো ভালোভাবে জানতে হবে। তো আমি এখনো একটা প্রক্রিয়ার মধ্যে আছি।
দেখা যাক যদি আবার কোনোদিন কিছু হয়। আশা করবো এটা পরবর্তীকালে লেখালেখির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আমিও আশা রাখছি। খুব ভালো লাগলো। একদম, আমারও খুব ভালো লাগলো কথা আজকের বলে। মতো শেষ করি তাহলে। একদম একদম একদম। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সবাইকে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।